হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের লেকচারে আমরা পঞ্চম অধ্যায়ে নটরডেমের যে কুইজ পরীক্ষা হয়েছিল পঞ্চম অধ্যায়ের উপরে সেটার সলভ করব। এবং পঞ্চম অধ্যায়ের আমাদের এক্সটেন্ডেড ভার্সন ভিডিও এটা। আমরা ডিটেলস যে লেকচারগুলো নিয়েছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমরা আজকে এই প্রশ্নটার বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে আমরা সমাধান করার চেষ্টা করব। এবং আমরা নটরডেমের এই কোশ্চেনটার মধ্যে যেই যে টেকনিক্যাল পার্টগুলো আছে, বেসিক নলেজ অ্যাকোয়ার করার আছে, সেগুলো আমরা একটু নজর দিব। তা আসো প্রথম আমাদের যে লেকচারটা বা প্রথম যে কোশ্চেনটা আছে, সেখানে বলা আছে 10 কেজি ভরের একটি বস্তু ধ্রুব বল দ্বারা গতিশীল হয়ে t √x - 5 সেকেন্ড সমীকরণ মেনে চলে, যাত্রা শুরুর 5 সেকেন্ড সময়ের মধ্যে কৃত কাজ কত। এই পার্টিকুলার কোশ্চেনটার মধ্যে দুইটা হিন্ট আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে একটা ধ্রুব বল দ্বারা গতিশীল হয়েছে। তাহলে ধ্রুব বল দ্বারা গতিশীল হলে তাহলে অবশ্যই অবশ্যই বস্তুটা সমত্বরণে চলছে। যখন কোন একটা বস্তু সমত্বরণে চলে তখন অবশ্যই অবশ্যই সেটা দূরত্বের সাথে সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে দ্বিঘাতী একটা সম্পর্ক। এবং এই দ্বিঘাতী সম্পর্ককে যদি তুমি ইস্টাবলিশ করো, তাহলে x = UT+12AT², এই ফরম্যাটটা অবশ্যই আসবে। তাহলে আমাদের ইনিশিয়ালি চিন্তা করতে হবে যে ভাই, যেভাবেই হোক x = UT+12AT², এই ফরম্যাটটা যেন আমরা দেখতে পারি। এই ফরম্যাট বাদে কি ম্যাথটা করা যাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, করা যাবে। আরেকটা ভাবেও করা যাবে, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। দ্বিতীয়ত আমাদের বলছে যে যাত্রা শুরুর 5 সেকেন্ড সময়ের মধ্যে, অর্থাৎ আমাদের একটা ইনিশিয়াল টাইম ছিল, সেটা হচ্ছে 0 সেকেন্ড। আর একটা টাইম ছিল, যেই টাইমটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে এই টাইমের মধ্যে আমাদের কি নির্ণয় করতে হবে? কৃতকাজ নির্ণয় করতে হবে। এখন দেখো, কৃতকাজের দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে W = F(s), সেটা দিয়েও এই ম্যাথটা করা যাবে। আর একটা হচ্ছে W = ½ of m v² - ½ of m v0²। তার মানে হচ্ছে যতটুকু গতিশক্তি আসলে আমাদের গেইন হয়, এই গতিশক্তিটাই আসলে কৃতকাজের সমান। এটা নিয়ে আমরা বিস্তারিত ডিটেলসে ক্লাসে আলোচনা করেছি যে কেন এটা হয়, কিভাবে এটা হয়, বিভিন্নভাবে সূত্রের প্রমাণ আমরা করেছি। তাহলে আমরা লিখতে পারি W = ½ of m v² - ½ of m v0²। তাহলে আমরা এখানে হাফ অফ এম কে ধরো কমন নিলাম, তাহলে আমাদের কি থাকে? v² - v0²। তাহলে এখন আমরা যেভাবেই হোক আমাদের ভেলোসিটিটাকে বের করতে হবে। এখন ভেলোসিটিটাকে আসলে কিভাবে বের করা যায়? যদি কোনো একটা সরণের আর সময়ের ইকুয়েশন থাকে, তাহলে যেভাবেই হোক সেই সময় মানে সরণকে আমরা যদি সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে সুন্দর মতো আমরা একটা ভি এর সূত্র পেয়ে যাব। তাহলে সেই ভি এর সূত্র অনুসারে আমরা সেখান থেকে কি করতে পারবো? এলাবোরেটলি আমরা ধরো তোমার যে কোনো টাইমের ভেলোসিটিটাকে বের করতে পারবো। তাহলে দেখো, এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করাটা একটু টাফ। কিন্তু যদি এই সূত্রটাকে আমরা একটু সাজায় নিই, তাহলে √(x - 5), সেখান থেকে আমাদের আসে x = T+5 হোল স্কোয়ার। তাহলে এই সমীকরণটাকে এখন আমরা সুন্দর মতো ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে আমরা একবার যদি ডিটিটি করি, DTT(x) চেইন রুল আমরা যদি বসাই, ধরে নিলাম T+5 এই পুরোটাই হচ্ছে এক্স, তাহলে x², তার মানে 2 × এক্স তো আসলে নাই, সেখানে আছে T+5। আর T+5 কে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1, তার মানে 2 × T+5। এতটুকুই হচ্ছে আমার dx/dt। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা বেগের ইকুয়েশন, কার সাপেক্ষে? টি এর আকারে। অর্থাৎ এটা একটা ভি এর ফাংশন, ডিপেন্ডেন্ট অন আপন দা টাইম। তাহলে সেখানে আমরা এখানে কি বসাইতে পারি? যে v(t) = 2 × T+5। এখন দেখো, যদি আমাদের v0 বের করতে হয়, তাহলে v0 কি হবে যখন t = 0? তাহলে সেখানে v0 এর ভ্যালু কত আসে? এখানে আসে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর আমার যদি t = 5 আমি সেকেন্ড বসাই, তাহলে আমার v2 এর মান যেটা আসে সেটা হচ্ছে আহ টি এর মান কত বসাবো? 5। তাহলে 5 + 5 = 10, তাহলে 10 × 2 হচ্ছে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখানে এখন মান বসাই দিই, আমার এম এর মান দেয়া আছে 10 কেজি, তাহলে ½ × 10 × 20² - 10²। তাহলে 20² - 10² কত আসে? 300। আর এখানে আমাদের আছে হচ্ছে ½ × 10, তাহলে 5 × 300, তাহলে হচ্ছে আমাদের আসে হচ্ছে 1500 জুল। আশা করি অপশনে আছে, হ্যাঁ,
অপশনে আছে 1500 জুল। আবার এই সেম ম্যাথটাকে আমরা আরেকভাবে হয়তো বা কভার করতে পারবো। আমরা দেখি ট্রাই করে। দেখো আমি যেটা বলছিলাম যে এক্স ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আসলে এটাকে এই ফরম্যাটে একটু নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এখানে থাকে কি টি স্কোয়ার প্লাস আমাদের 2 × 5 × টি, তার মানে 10t প্লাস 25। এটা একটা মারাত্মক ইকুয়েশন আমরা বের করে ফেললাম। কেন এটা মারাত্মক ইকুয়েশন? দেখো এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার প্লাস 10t প্লাস 25, এই সমীকরণ থেকে সবকিছু বোঝা যায়। এই সমীকরণ থেকে বোঝা যায় যে এটার যে ইনিশিয়াল অবস্থান ছিল টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে, সেই ইনিশিয়াল অবস্থায় এক্স নটের ভ্যালু ছিল হচ্ছে 25। অর্থাৎ এক্স 25 এমন একটা জায়গা থেকে সে যাত্রা শুরু করছে। দ্বিতীয়ত আমাদের এখান থেকে বোঝা যায় যে হাফ অফ এর মান হচ্ছে 1, কেননা এখানে টি স্কোয়ারের সহগ কত 1, তার মানে এ বা ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এখান থেকে বোঝা যায় ইউ এর মান হচ্ছে, অর্থাৎ টি ইজিক্যাল টু 0 যখন ছিল তখন যে আদিবেগ ছিল সেই আদিবেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই সমীকরণ থেকে তাহলে বাপ দাদা নানি সব নানা সবকিছুকেই আসলে আমরা কি করতে পারলাম, বের করে ফেলতে পারলাম। এবার যদি তুমি এ ফিজিক্যাল টু এম এর সূত্র দাও, যে এ ফিজিক্যাল টু এম এ আর ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস মানে হচ্ছে এম এ ইন্টু এক্স। তাহলে এই এক্স এর এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এক্স কিন্তু শুরু হয়েছে ইনিশিয়াল অবস্থা থেকে 25-এ। তাহলে যখন টি ইজিক্যাল টু 5, তখন আসলে এক্স এর ভ্যালু কত ছিল? সেখানে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে তোমার টি প্লাস 5 হোল স্কোয়ার, তাই না? তার মানে 100 মিটার। কিন্তু ইনিশিয়াল অবস্থাতে তার কিন্তু অলরেডি 25 মিটার ছিল। তাহলে আমার ডেল এক্স সমান সমান আসলে কত? ডেল এক্স সমান সমান 100 - 25, তার মানে 75 মিটার। তাহলে এখানে কিন্তু আসলে ডেল এক্সটা বসে, রাইট? মানে ওই ত্বরণ যতক্ষণ ধরে আছে অথবা ওই ধ্রুব বল যতক্ষণ ধরে ক্রিয়া করতেছে, সেই ক্রিয়ার টাইমটুকুর মধ্যে আমার যতটুকু সে দূরত্ব অতিক্রম করবে সেটাই কিন্তু আমি ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস এ বসাতে পারবো। এটা আমি বারবার আলোচনা করছি যে কৃতকাজ ডিপেন্ডস আপন ওয়ান ফোর্স, রাইট? মানে একটা কৃতকাজ যেই ফোর্স দ্বারা তুমি কৃতকাজ বের করবা সেই ফোর্স নিয়েই তুমি শুধুমাত্র চিন্তা করবা, এবং ওই ফোর্সটা যত টাইম স্প্যান ধরে ক্রিয়াশীল থাকবে সেই মোমেন্ট মানে সেই মুহূর্তটুকুর মধ্যে ওই বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই কিন্তু ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস এ তোমাকে এস আকারে বসাইতে হবে। তাহলে এখানে এম এ ইন্টু ডেল এক্স, তাহলে আমাদের এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10, এর ভ্যালু আমাদের বেরোইলো 2, আর ডেল এক্স এর ভ্যালু আমাদের বসাইলো 75। তাহলে 2 × 75 হয় 150, 150 × 10 তার মানে হচ্ছে 1500 জুল। তাহলে যেই পদ্ধতিতেই আমরা বের করি না কেন আমাদের কিন্তু দুই পদ্ধতিতেই 150 জুলই আসলে বের হইলো। তাহলে তোমার যেই পদ্ধতিতে বেস্ট মনে হয় সেই পদ্ধতিতে করতে পারো, এর থেকেও আরো বেশি শর্টকাটে করা যাইতে পারে, সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে পারো, বাট আমি একটু এলাবোরেটলি করালাম যেন ম্যাথটা নিয়ে একটু চিন্তা করতে পারো। আমাদের যে দ্বিতীয় ম্যাথটা আছে, দ্বিতীয় ম্যাথ মানে এমসিকিউ আর কি, সেখানে আমাদের বলা আছে একটা স্প্রিং 10 সেন্টিমিটার প্রসারিত হলে সঞ্চিত শক্তি হয় ইউ, স্প্রিংটি 20 সেন্টিমিটার প্রসারিত হলে সঞ্চিত শক্তি কি হবে? তাহলে আমি বুঝতেই পারতেছি আমার সঞ্চিত শক্তির আসলে সূত্র কার সাথে ইউজ করতে হবে। আমাকে অবভিয়াসলি ইউজ করতে হবে হচ্ছে প্রসারণের সাথে। তাহলে আমি জানি ইউ ইজিক্যাল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, তাহলে কে দুই ক্ষেত্রেই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার ইউ এর সাথে সম্পর্ক হচ্ছে ইউ ভেরিজাস এক্স স্কোয়ার, তার মানে আমাদের হচ্ছে ইউ1/ইউ2 ইজিক্যাল টু x1/x2 এটার উপর হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ইজিলি যে আমার যতটুকু সঞ্চিত শক্তি ইউ2 হবে সেটা ডিপেন্ড করবে x2/x1 হোল স্কোয়ার ইন্টু ইউ1। তাহলে ইউ1 এর মান দেওয়া আছে ইউ, আমরা একবারে ইউ বসাই দিলাম। তাহলে 20/2 তার মানে 2 স্কোয়ার ইন্টু ইউ, তাহলে হচ্ছে 4u। অথবা আমরা একবারেও বলতে পারি যে সঞ্চিত শক্তি স্প্রিং এর ক্ষেত্রে, আহ স্প্রিং আসলে কি, স্প্রিং মানে প্রত্যয়নী বল, তাই না? তাহলে স্প্রিং, আহ স্প্রিং এর আরেকটা মজার জিনিসও আছে যে স্প্রিংকে আমরা এমন ভাবে ডিফাইন করতে পারি যে এখানে আসলে আমাদের বলটা সরণের সাথে একঘাতি আকারে চেঞ্জ হয়। শুধুমাত্র স্প্রিং না, স্প্রিং এর মতো যেই সিস্টেমই হোক যেখানে বলের মানটা আমার ডিরেক্টলি এক্স এর একঘাতের সাথে চেঞ্জ হয়,
এমন একটা সিস্টেমের ক্ষেত্রে সঞ্চিত শক্তি এক্স এর ডাবল ঘাতের উপর ডিপেন্ড করে। অথবা আমরা এটাও বলতে পারি, যেই জায়গাতেই এ ভেরিজাস এক্স, সেই জায়গাতেই ইউ ভেরিজাস এক্স স্কোয়ার। তো স্প্রিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের এফ ভেরিজাস এক্স অথবা এ ভেরিজাস এক্স, সেখানে অবশ্যই অবশ্যই সঞ্চিত শক্তি কি হবে, আমাদের সরণ বা যতটুকু আমার সেই বলের বিরুদ্ধে সরণ করা হচ্ছে সেটার বর্গের সমানুপাতিক হবে। নেক্সট আমরা যদি 3 নাম্বার এর ক্ষেত্রে যাই, তাহলে আমাদের বলছে দুইটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক K1 এবং K2, যেখানে K1 এর থেকে K2, সরি K2 এর থেকে K1 বড়, তাহলে আমাদের কৃত কাজের মধ্যে আসলে সম্পর্ক কি হবে? তো কৃত কাজের ক্ষেত্রে সম্পর্ক চাইছে, আর একটা হচ্ছে উভয় ক্ষেত্রে সম্প্রসারণ সেম হবে কিনা। আচ্ছা, প্রথম কথা, যে সম্প্রসারণ তো অবশ্যই হবে না। এর কারণ হচ্ছে এ ফিজিক্যাল টু কে এক্স, তাহলে যেখানে এখানে যেহেতু এখানে কে ভ্যারি করতেছে, তাহলে এখানে অবশ্যই অবশ্যই এক্সও ভ্যারি করবে। না হলে তো আসলে এফ কনস্ট্যান্ট থাকবে না, তাই না? মানে এফ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের কি হবে, কে ব্যস্তানুপাতিক 1/x হবে। তো সেই ক্ষেত্রে প্রথমটা তো অবশ্যই সঠিক, যে উভয় ক্ষেত্রে সম্প্রসারণ সেম হবে না, এক্স এর ভ্যালু ভিন্ন ভিন্ন হবে। এখন আমাদের যদি দ্বিতীয়ত হিসাব করতে হয় যে কৃত কাজ কেমন হবে, তাহলে আমাকে ডিরেক্টলি সূত্রটা বসাইতে হবে কি, ডাব্লিউ ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর ক্ষেত্রে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, যেখানে কে নিজেও কনস্ট্যান্ট না, এক্স আবার নিজেও কনস্ট্যান্ট না। তো আমার এক্স এর আবার কোনো কথাই বলা নাই, আমার বলা আছে কে এর কথা। তো আমার খুব মানে সুন্দর একটা কাজ হবে যদি আমি এক্স কে রিপ্লেস করি। এখন এক্স কে রিপ্লেস করার আবার সব থেকে সহজ উপায় কি, আমাদের দেওয়াই আছে যে বল কনস্ট্যান্ট, অর্থাৎ এ ফিজিক্যাল টু কে এক্স, এখানে এফ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক্স কে এমন ভাবে রিপ্লেস করা যেন সেখানে কে আর এফ থাকে। তাহলে আমরা এখানে যদি দেখি যে এক্স কে আমি রিপ্লেস করবো, তাহলে এক্স ইজিক্যাল টু এফ ভাগ কে। তাহলে এটা যদি বসাই দাও, তাহলে দেখো ডাব্লু ইজিক্যাল টু হাফ অফ কে ইন্টু এফ স্কোয়ার ভাগ কে স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি ডাব্লু ইজিক্যাল টু কি, হাফ অফ এফ স্কোয়ার ভাগ কে। এখন আমাদের জন্য একটু বোঝাটা সুবিধা হয়ে যাবে। এইখানে গ্যাঞ্জামটা কি ছিল, এখানে গ্যাঞ্জাম ছিল এফ ও ভেরিয়েবল এক্স ও ভেরিয়েবল। সো আবার এক্স আবার ডাবল ঘাত আকারে ভেরিয়েবল মানে ডাবল ঘাত আকারে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি আবার এক ঘাত আকারে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে আমি ঠিক মতো কৃত কাজটা বুঝতে পারছিলাম না। বাট যখন তুমি এফ কে কনস্ট্যান্ট করার মানে কনস্ট্যান্ট করবা, তখন তুমি ডাব্লুর সাথে ডিরেক্টলি কে এর একটা সম্পর্ক পাচ্ছ। সেটা কি, ডাব্লু ভেরিজাস 1/কে, অর্থাৎ যার কে কম তার ডাব্লু বেশি, যার কে বেশি তার ডাব্লু কম। তাহলে আমার যেহেতু দেয়া আছে K1 গ্রেটার দেন K2, তাহলে যার কে বেশি তার ডাব্লু কম, তাহলে W1 উইল বি লেস দেন W2। তার মানে আমি বলতে পারি কি, W2 গ্রেটার দেন W1। সো 1 আর 3, এই দুইটা আমাদের কি হচ্ছে, সঠিক হচ্ছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, খ নাম্বার। দ্বিতীয় প্রশ্নটা আমাকে বলছে যে কোন একটি কণাকে 45 ডিগ্রি কোণে ভূমি হতে নিক্ষেপ করা হলে নিক্ষেপণ মুহূর্তে যদি গতিশক্তি হয় ই, তাহলে সর্বাধিক উচ্চতায় গতিশক্তি কত হবে? খুবই মজার কোশ্চেন। সর্বাধিক উচ্চতায় আমার যে গতিশক্তি হবে, সর্বাধিক উচ্চতা অথবা যে কোনো অবস্থায়, একটা প্রাসের ক্ষেত্রে যে কোনো অবস্থায় তার ভেলোসিটি থাকে দুইটা। একটা হচ্ছে তার আমার লম্ব বরাবর ভেলোসিটি বা ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি, আর একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর ভেলোসিটি। কিন্তু কাহিনীটা হচ্ছে যে এইখানে আমাদের শুধুমাত্র শুধুমাত্র সর্বোচ্চ অবস্থানে ভেলোসিটি থাকে একটা, সেটা কি এক্স এক্সিস বরাবর ভেলোসিটি, কেননা ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি সর্বোচ্চ অবস্থানে যে জিরো হয়ে যায়। তাহলে আমার এক্স এক্সিস বরাবর যদি শুধুমাত্র ভেলোসিটি থাকে, এবং সেই এক্স এক্সিস বরাবর ভেলোসিটি আবার সবসময় কনস্ট্যান্ট হয়ে যায়, তৃতীয় অধ্যায়ের পড়া একটু রিভিশন করাই দিলাম, তাহলে আমার যদি এই প্রত্যেকটা জায়গাতেই এই ভিএক্স সেম হয়, তাহলে আমি বলতে পারি যখন আমি নিক্ষেপ করছিলাম, সেই নিক্ষেপের মোমেন্টেও আমার যে ভিএক্স ছিল সেটা যদি সেমই থাকে, তাহলে নিক্ষেপের মোমেন্টে আমার ইএক্স বা এক্স এক্সিস বরাবর যতটুকু গতিশক্তি আছে, আমাদের এইখানেও ইএক্সটা সেমই হবে।
এবং সেই ইএক্সটাই হবে সর্বাধিক পর্যায়ে গতিশক্তি। তাহলে এখন আমাকে হিসাব করতে হবে যে এই বরাবর আমার 45 ডিগ্রি কোণে যদি আমি নিক্ষেপ করি, তাহলে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কি হবে, ভিএক্স ইজিক্যাল টু কি হয়, ভি ইন্টু cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। তাহলে ভি ইন্টু cos 45 ডিগ্রি যদি হয়, তার মানে ভি ইন্টু 1/√2। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে আমার ½ mv² আকারে, যেইখানে ধরো ভি বেগে যদি আমি এটাকে নিক্ষেপ করে থাকি 45 ডিগ্রি কোণে, তাহলে আমার গতিশক্তি কত ছিল, ½ অফ mv², রাইট? তাহলে এখানে আমাদের ইএক্স কতটা হবে, ইএক্স হবে হচ্ছে ½ অফ m ইন্টু v² ইন্টু 1/√2 হোল স্কয়ার, তার মানে আরো হাফ। তাহলে আমি বলতে পারি এতটুকু অংশটা কি ই, তাহলে ½ ইন্টু ই, অর্থাৎ যেই গতিশক্তিতে আমি ছুঁড়ে মারছি তার অর্ধেক অংশ এক্স অক্ষ বরাবর আর অর্ধেক অংশ ওয়াই এক্সিস বরাবর। তাহলে ওয়াই এক্সিস বরাবর গতিশক্তি আস্তে আস্তে সর্বোচ্চ অবস্থায় এসে 0 হয়ে গেছে, আর এক্স এক্সিস বরাবর যে গতিশক্তি দিছিলাম সেটা তো কনস্ট্যান্ট ওয়েতে সেমই থাকবে, কেননা ওই দিক বরাবর কোনো ঘর্ষণ নাই। তাহলে সেই সর্বাধিক অবস্থায় আমাদের যেই গতিশক্তি হবে সেটার মান কত হবে, E/2। শেষ। তাহলে এবার নেক্সট, আমরা যদি মুভ করি, তাহলে আমাদের 5 নাম্বার বলছে যে যদি সমরৈখিক পথে গতিশীল কোনো কণার মন্দন দূরত্বের সমানুপাতিক হয়, তবে গতিশক্তি হ্রাসের সাথে দূরত্বের লেখচিত্র কেমন হবে। আচ্ছা, গতিশক্তি হ্রাস হচ্ছে, কণাটা আছে মন্দনে, তাহলে গতিশক্তি হ্রাস আস্তে আস্তে বৃদ্ধিই পাবে, এটা তো আমরা বুঝতে পারছি, এটা নিয়ে আমাদের কোনো ক্যাচাল নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের মন্দনের সাথে, মানে মন্দনের সাথে দূরত্বের সমানুপাতিক এই সম্পর্ক দেওয়া আছে। অর্থাৎ আমরা বলতে পারি এ ভেরিজাস হচ্ছে এক্স, এই সম্পর্ক আমাদের দেওয়া আছে। আমাদের এখন লাগবে হচ্ছে গতিশক্তির সাথে দূরত্বের সম্পর্ক। তাহলে গতিশক্তির সাথে যদি আমরা দূরত্বের সম্পর্ক বের করতে পারি, সরি, গতিশক্তি হ্রাসের সাথে যদি দূরত্বের সম্পর্ক বের করতে পারি, তাহলে লেখচিত্রটা কেমন হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। এখন গতিশক্তি যে হ্রাস হচ্ছে, এই হ্রাসকৃত গতিশক্তি কোথায় যাচ্ছে, কোন একটা জিনিস যদি মন্দনে চলে, মন্দনে চলতে পারে কেন, হয় ব্রেক বল দ্বারা অথবা ঘর্ষণ বল দ্বারা, তার জন্যই তো মন্দনে চলে। তাহলে কোন একটা জিনিস যখন মন্দনে চলে, চিন্তা করো যে সেখানে অবশ্যই অবশ্যই একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেটা কেমন ফোর্স, বিপরীতমুখী ফোর্স। যেটা হইতে পারে ঘর্ষণ বল, সেটাও একটা বিপরীতমুখী ফোর্স, অথবা হতে পারে ব্রেক বল, সেটাও একটা বিপরীতমুখী ফোর্স। তাহলে যে কোনো একটা বিপরীতমুখী ফোর্স প্রয়োগের কারণে মন্দন হচ্ছে, সেই মন্দনের জন্য গতিশক্তি হ্রাস হচ্ছে। তাহলে সেই বিপরীতমুখী ফোর্স দ্বারা যেই পরিমাণ কৃতকাজ হবে, সেটাই তো আসলে গতিশক্তি হ্রাসের পরিমাণ। এখন সেটাই যদি হয়, তাহলে আমি লিখতে পারবো কি, ডেল কে ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ f(x) ইজিক্যাল টুই হচ্ছে আমাদের ডাব্লিউ, কৃতকাজ, রাইট? তাহলে আমাদের এখানে যদি আমাদের এফ, এই জিনিসটা কি এখানে, অবশ্যই অবশ্যই এখানে কি হবে, আমাদের ধ্রুব হবে। তাহলে এই এফ জিনিসটা যদি ধ্রুব হয়, তাহলে আমার টোটালি ডিপেন্ড করবে আসলে কার উপর, এই টোটালি আমাদের ডিপেন্ড করবে কার উপর, টোটালি আমাদের ডিপেন্ড করবে ডিএক্স এর উপর। কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে কি আসলে আমাদের মানে একটা নির্দিষ্ট পরিমাণ বল, ধ্রুব পরিমাণ বল কি আসলে প্রয়োগ করা হচ্ছে, উত্তর হচ্ছে না। আমাদের কিন্তু ধ্রুব পরিমাণ বল নিয়োগ করা হচ্ছে না, আমাদের কিন্তু বলের মানটা চেঞ্জ হচ্ছে। কিভাবে বুঝলাম ভাই বলের মানটা চেঞ্জ হচ্ছে, কেননা বলের মানটা চেঞ্জ হচ্ছে বলেই আমাদের ত্বরণের মানটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি বলের মান চেঞ্জ হয়ে যায় বা এটার মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের হিসাব করতে হবে কিভাবে। দেখো, এ ভেরিসাস যদি এক্স হয়, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমাদের এ ইজিক্যাল টু কে ইন্টু এক্স। তাহলে আমরা বলতে পারি আমাদের এ ফিজিক্যাল টু কি হবে, এম ইন্টু কে ইন্টু এক্স। আচ্ছা, এম এবং কে এই দুইটাই কি কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি এই দুইটা মিলে ধরো আরেকটা কে, কে ইন্টু এক্স আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই।
তাহলে আমি কি করলাম, আমি জাস্ট এই বলটাকে যেভাবেই হোক দূরত্বের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে আমি যখন এখন ইন্টিগ্রেশন করি যে ভাই কে ইন্টু এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু আমাদের ডাব্লিউ বা ডেল কে, তাহলে আমাদের ডেল কে সমান সমান কে বাইরে চলে আসবে, আর এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমি বুঝতে পারছি ডেল কে ডিপেন্ডস আপন এক্স স্কোয়ার। তাহলে আমাদের গতিশক্তি হ্রাসটা কি হচ্ছে, এক্স স্কোয়ারের সমানুপাতিক, এক্স এর বর্গের সমানুপাতিক। যদি এক্স এর বর্গের সমানুপাতিক হয়, যদি এক্স এর বর্গের সমানুপাতিক হয়, তাহলে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে তাহলে সেটা কেমন একটা গ্রাফ দিবে। অবশ্যই অবশ্যই একটা পরাবৃত্তাকার গ্রাফ দিবে। সো এখানে যেটা হচ্ছে আমাদের পরাবৃত্তের মতো গ্রাফ দিবে, সেটাই হবে হচ্ছে আমাদের আনসার। এবং এটাকে আরেকটা ভাবেও আমরা এলাবোরেট করতে পারি। আমরা আরেকটা ভাবে যদি চিন্তা করি যে ভাই গতিশক্তি হ্রাস, সেটার পরিমাণ তো আসলে হাফ অফ এম ভি স্কোয়ার, এরকম আকারে যাবে, রাইট? অর্থাৎ ভি এর উপরে আসলে ডিপেন্ড করবে, যে আমাদের ভি যেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে যে গতিশক্তিটা কেমন চেঞ্জ হবে। তো আমাদের ভি এর সাথে এক্স এর যা সম্পর্ক, সেটাই কিন্তু আসলে ডিফাইন করবে যে আমাদের এই গতিশক্তিটার চেঞ্জ আসলে কেমন হচ্ছে। সো এ ভেরিজাস যদি এক্স হয়, তাহলে ভি ভেরিজাস কি হবে? অবশ্যই অবশ্যই এক্স স্কোয়ার হবে। তো সেখান থেকেও কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি যে আমাদের ডেল কে এর সাথে এক্স এর যে লেখচিত্র, সেটা আসলে দেখতে কেমন হবে। আচ্ছা, নেক্সট আমাদের যে ম্যাথটা বলছে সেটা কি, হাত দিয়ে সোজা উপরের দিকে 0.05 কেজি ভরের একটা বস্তুকে নিক্ষেপ করতে হলে হাতের যদি 0.1 মিটার সরণ ঘটে এবং বস্তুটি যদি 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল কত হবে? তাহলে প্রযুক্ত বল যদি আমাকে এখন হিসাব করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দুই ক্ষেত্রে কৃতকাজকে হিসাব করতে হবে। দেখো কাহিনীটা আসলে কি হয়েছে, হাত একটা কাজ করছে, অর্থাৎ হাত হচ্ছে এখানে একটা এজেন্ট, রাইট? আমরা নাম্বার 7 করছি, তো হাত হচ্ছে, সরি নাম্বার 6 করছি। তাহলে হাত হচ্ছে একটা এজেন্ট। আর দ্বিতীয়ত ওই বস্তু একটা কৃতকাজ করছে, সেটা কি করছে, বস্তুটা 2 মিটার সরণ ঘটাইছে, সে একটা নিজে কৃতকাজ করছে। তাহলে বস্তুটা আরেকটা কৃতকাজ করছে। তাহলে এজেন্ট কর্তৃক যেই পরিমাণ কৃতকাজ হবে, সেটাই কিন্তু বস্তু কর্তৃক কৃতকাজের সমান। এজেন্ট কর্তৃক যেই পরিমাণ কৃতকাজ হবে সেটাই কি হবে, বস্তু কর্তৃক কৃতকাজের সমান। তাহলে আমি যদি এখন চিন্তা করি যে আমার হাত কর্তৃক কৃতকাজ কত, সেটা হচ্ছে এফ ইন্টু এক্স, রাইট? অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল যেটা আমার হাত প্রদান করছে, ইজিক্যালটা আমাদের কি হবে, অবশ্যই অবশ্যই এম জি এইচ, অর্থাৎ বস্তু কর্তৃক যে পরিমাণ কাজ হয়েছে, যেহেতু উলম্ব বরাবর গেছে, তাহলে আমাদের কি হবে, এফ ইজিক্যাল টু হবে এম জি এইচ ভাগ হচ্ছে এক্স। তার মানে এম এর মান কত, 0.05 ইন্টু 10 ইন্টু 2 ভাগ আমাদের এক্স এর মান কত, এক্স এর মান 0.1। তাহলে হিসাব করলে কত আসে, 10 নিউটন। তাহলে আনসার কত হবে, 10 নিউটন। নেক্সট ম্যাথে যদি আমরা মুভ করি, বলছে কি, তিনটি একই ভরের এবং একই ব্যাসার্ধের বস্তুটি প্রথমে নিরেট গোলক, দ্বিতীয়টি বৃত্তাকার চাকতি এবং তৃতীয়টি রিং, তাহলে নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগে ঘূর্ণনশীল হলে এদের থামাতে কৃতকাজের ফর্মুলা কত? আচ্ছা, দেখো আমাদের যেই কৃতকাজ, সেটা আসলে কি হবে, কৃতকাজটা হবে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তো এখানে আসলে মেনলি কৌণিক গতিশক্তি, তার মানে হাফ অফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখানে ওমেগা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ওমেগার উপর ডিপেন্ড করতেছে না। গতিশক্তি টোটালি টোটালি ডিপেন্ড করতেছে কার উপর, জড়তার ভ্রামকের উপরে। আমি মনে হয় এগুলো অনেকবার বলছি যে আমরা যদি কোনো একটা ইকুয়েশনকে খুব সুন্দর মতো সমানুপাতে কনভার্ট করতে পারি অথবা রেশিওতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাথ করাটা খুবই কোয়াইট ইজি হয়ে যায়। তাহলে ইকে ভেরিজাস কত হবে, আই। তাহলে ইকে ভেরিজাস যদি আই হয়, তাহলে কোনটার আই বেশি আর কোনটার আই কম সেটা আমাদের হিসাব করতে হবে। তো তিনটা জিনিস আছে, নিরেট গোলক, বৃত্তাকার চাকতি, রিং। তাহলে এক একটার গোলকের ক্ষেত্রে হচ্ছে
গোলকের ক্ষেত্রে হচ্ছে আমাদের 2/5 অফ mr²। আমাদের চাকতির ক্ষেত্রে ছিল হচ্ছে যত সম্ভব হাফ mr²। সূত্রগুলো একটু রিচেক দিয়ে নিও। আর রিং এর ক্ষেত্রে অনেক আগে করছি তো, রিং এর ক্ষেত্রে হচ্ছে mr²। তাহলে আমাদের সব থেকে বেশি কার হচ্ছে, সব থেকে বেশি হচ্ছে হচ্ছে রিং এর, তাই না? তাহলে আমরা বলতে পারি আমাদের W3 এর মানটা কি হবে, বেশি হবে। তাহলে W3 হবে, তারপর কি হাফ, তাহলে W2, তাহলে তারপর হচ্ছে W1। তাহলে এইটা হবে হচ্ছে আনসার। তারপর আমাদের বলছে যে ও ও আরেকটা জিনিস আমি একটু মিস করছি। সেটা হচ্ছে যে আমরা অলরেডি এইখানে একটা জিনিস দেখলাম যে এ ভেরিজাস এক্স, অর্থাৎ গতিশীল করার মন্দন দূরত্বের উপর সমানুপাতিক। এই রকম কোনো জিনিস কি কখনো দেখছো যে মন্দন দূরত্বের সমানুপাতিক হয়? এই রকম কোনো গতিশীল কণা কি কখনো দেখছো যে মন্দন দূরত্বের সমানুপাতিক হয়? একটু চিন্তা করো। চিন্তা করে যদি বের করতে না পারো, তাহলে এটা আসলে খুব কষ্টের বিষয়। এরকম বহু জিনিস তুমি দেখছো। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে স্প্রিং এবং সরল দোলক। স্প্রিং এবং সরল দোলকের ক্ষেত্রে কিন্তু এ ভেরিজাস মাইনাস এক্স, রাইট? অর্থাৎ মন্দনটা দূরত্বের সমানুপাতিক, বা ত্বরণ হচ্ছে সরণের বিপরীত এবং সমানুপাতিক। এবং কিছুক্ষণ আগে এই কারণেই আমি যখন 4 নাম্বার ম্যাথ করছিলাম, আহ তখন আমি এইটাই বারবার বলছিলাম যে ভাই 4 নাম্বার না, সরি, তার আগে মনে হয় 1 নাম্বার ম্যাথ, 1 নাম্বার কি, সরি, 2 নাম্বার ম্যাথ করছিলাম, তখন মনে হয় আমরা আলোচনা করছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, এ ভেরিজাস এক্স, ঠিক আছে, একটা প্রত্যায়নী বলের জন্য আর একটা কি এই স্প্রিং এর বলের জন্য, মানে দুইটা তো ওখানে আলাদা আলাদা এন্টিটি আছে। একটা বলের জন্য এ ভেরিজাস এক্স, আর একটা বলের জন্য এ ভেরিজাস মাইনাস এক্স। তো তার মানে হচ্ছে এটা কিন্তু একটা সরল দোলকের শক্তিকে নির্দেশ করছে, বা সরল দোলকের ওই বব দ্বারা কৃত কাজের যদি গ্রাফ অঙ্কন করো, তাহলেও আসলে এমনই হবে। অর্থাৎ দুই পাশে এমন হবে আর কি, যে সরল দোলকের কৃত কাজ তার দূরত্বের মতোই একটা গ্রাফ তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আমরা গতিশক্তি হ্রাসটা আসলে এইভাবে দেখতে পারবো। আচ্ছা, আমাদের নেক্সট যেই ম্যাথে ছিলাম, যে আমাদের 8 নাম্বার, সেটা হচ্ছে স্পন্দনশীল স্প্রিং তার গতিশক্তি কোথায় বেশি হয়? তাহলে স্পন্দনশীল স্প্রিং এর তার গতিশক্তি সব থেকে বেশি হবে কোথায়, যেখানে গতি তার বেশি হবে। তাহলে গতি বেশি হয় কোথায়? অবশ্যই অবশ্যই মধ্যম অবস্থায়, অথবা আমরা বলতে পারি কি সাম্য অবস্থায়। 9 নাম্বার বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 10 মিটার পাইপ দিয়ে প্রতি মিনিটে 1000 কেজি পানি উপরে তুলে 10 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে ফেলা হচ্ছে। পাম্পের কার্যকর অশ্বক্ষমতা কত? 30% শক্তি নষ্ট হয়। এগুলো একদমই সহজ জিনিস, মানে একদমই সহজ, মানে কি একদমই সহজ। তাহলে আমাদের বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা পাইপ। তার মানে এই হচ্ছে ভূমি, এই হচ্ছে 30 ডিগ্রিতে আনত একটা পাইপ। তাহলে আমাদের এইচ এর মান কত হবে, এটা যদি 30 ডিগ্রি হয় আর এটা যদি 10 মিটার হয়, তাহলে আমাদের এইচ এর মান হবে কত, 10 × sin 30। তাহলে আমাদের যে কার্যকর ক্ষমতা হবে সেই পি ইজিক্যাল টু হচ্ছে 2 mg, মানে দুইটা কৃতকাজ। তাহলে প্রথমটা হবে হচ্ছে mg/h, তাহলে আমাদের হচ্ছে 1000 গুণ 9.8 গুণ 10 × sin 30 ডিগ্রি। এটা হচ্ছে একটা কৃতকাজ। আর আরেকটা হচ্ছে এত মিটার/সেকেন্ড বেগে আবার পানি ছুঁড়ে মারতেছে, তাহলে ½ অফ mv²। তাহলে ½ × 1000 গুণ v², মানে হচ্ছে 10²। আর ভাগ কত টাইমের মধ্যে মারতেছে, প্রতি মিনিটে, তাহলে ভাগ 60। আর যেহেতু 30% শক্তি নষ্ট হচ্ছে, তাহলে আমাকে জানতে চাইছে হচ্ছে কার্যকর অশ্ব ক্ষমতা। তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে ভাগ 0.7 দিতে হবে, অর্থাৎ কত ক্ষমতা আমাকে দিতে হবে সেটার ক্ষেত্রে। তাহলে এটার যে হিসাব আসে সেটাই মোটামুটি আনসার, যত সম্ভব 3.19 আসবে। দ্বিতীয়টা আমাদের দশমটা আমরা বলতেছে কোন একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ে গেলে মাটিতে ধাক্কা লেগে পুনরায় 5 মিটারে উঠে সংঘর্ষে গতিশক্তির হ্রাসের পরিমাণ কত?
তো মেইন কথা হচ্ছে ভাই, গতিশক্তি কতটুকু হ্রাস করবে? যতটুকু বিভব শক্তিও হ্রাস করতেছে, কেননা সব জায়গায় শক্তি তো আসলে সেম আলটিমেটলি, তাই না? তাহলে সর্বোচ্চ অবস্থায় যা বিভব শক্তি, নিচে যে গতিশক্তি হচ্ছে সেম। তাহলে সর্বোচ্চ অবস্থায় যদি আমি বিভব শক্তি হিসাব করি, তাহলে ইপি ভেরিজাস কি? ইপি ভেরিজাস হচ্ছে এইচ অনলি। তাহলে এখানে আছে 20 মিটার আর এখানে হয়ে গেছে 5 মিটার। তাহলে অবশ্যই অবশ্যই 75% শক্তি হ্রাস হয়েছে, বিভব শক্তি 75% হ্রাস হয়েছে। তাহলে একদম সর্বোচ্চ অবস্থানে বিভব শক্তি 75% হ্রাস হওয়াও যা, একদম নিচে যে 75% গতিশক্তি হ্রাস হওয়াও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একই কথা। তাহলে উত্তর হবে হচ্ছে 75%। যদি একটি সৃজনশীলের দিকে মনোযোগ দিই, তো আমাদের খ নাম্বার কোশ্চেনটা একটু করার চেষ্টা করবা। খ নাম্বার কোশ্চেনটা বেশ মজার। তো আমি এখন খ নাম্বার কোশ্চেনটা আর করে দিচ্ছি না, যেহেতু আমাদের অলরেডি অনেক বেশি টাইম আসলে চলে গেছে। তো খ নাম্বার কোশ্চেনটা তোমরা নিজেরাই করে নিও। আমি গ আর ঘ এই দুইটার একটু করে দেওয়ার চেষ্টা করি। গ নাম্বার কোশ্চেনটা যদিও খুবই সহজ, ঘ নাম্বারটা একটুখানি টাফ। তাহলে আমাদের গ নাম্বারে কি বলছে, যে একটা স্প্রিং আছে যার কে ইজিক্যাল টু 100 নিউটন পার মিটার, সেখানে এম 0.1 কেজি বস্তুর আনুভূমিক ভাবে ঘর্ষণহীন তলে যুক্ত আছে। স্প্রিংটিকে সর্বোচ্চ সংকুচিত করে ছেড়ে দিলে সর্বোচ্চ প্রসারণের মুহূর্তে এম ভরের বস্তুটি মুক্ত হয়ে 150 মিটার পার সেকেন্ড বেগে যায়। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যা সঞ্চিত শক্তি হবে, সেটা অবশ্যই এম ভরের বস্তুটা যা গতিশক্তি পাবে সেটার সমান হবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে যেই সংকোচনের কারণে ধরো গতিশক্তি হয়েছে ½ k x² ইজিক্যাল টু, তাহলে আমাদের হবে ½ of mv²। তাহলে আমি সব কিছুর মান জানি, আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুটা হবে mv² ভাগ k √ওভার। তাহলে এটার যা মান বের হবে সেটাই হবে হচ্ছে সংকোচনের পরিমাণ। এটা একদম সহজ ছিল। দ্বিতীয় যেই ম্যাথটা আছে, এটা আমাদের একটুখানি টাফ। এখন আমাদের দ্বিতীয় ম্যাথটা এখান থেকেই শুরু হয়েছে। তাহলে 150 মিটার পার সেকেন্ড বেগে এই এম ভরের বস্তুটা 50 সেন্টিমিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলকের ববকে, যেটার ভর আবার 2.9, তাকে আনুভূমিক ভাবে আঘাত করে। আঘাত করার পর বস্তু দুইটি সংযুক্ত হয়ে গতিপথের কোনো একটা মুহূর্তে 75 ডিগ্রি কোণে অবস্থান করে। এখন এই 75 ডিগ্রি কোণে অবস্থান করলে সুতার টান সেখানে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বলছে যে এই একটা ধরো বব যেটা তৈরি হবে, আমরা আসলে প্রথমে একটা রাফ স্কেচ আঁকাই, যেটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা, সেই সাম্য অবস্থা থেকে ধরো 75 ডিগ্রি কোণে চলে আসছে। তাহলে সরি, 75 না, 45 ডিগ্রি কোণে। তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। সেই 45 ডিগ্রি কোণের যদি আমি এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করছি। এটা একটা উলম্বের বস্তুর মতো, মানে উলম্ব তলে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে XZ তলে, সেটার ক্ষেত্রে ডিটেলস ক্লাসে এটা নিয়ে খুবই বেশি আলোচনা করা হয়েছে। তাহলে এই বরাবর আমাদের থাকবে টান বল, আর এই বরাবর থাকবে দুইটা বল। একটা হচ্ছে অবশ্যই অবশ্যই কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্র বিমুখী বলকে আমরা লিখলাম হচ্ছে F v² ভাগ R, যেটা হচ্ছে সিউডো ফোর্স। সিউডো ফোর্স কি, এটা আবার আবার চতুর্থ অধ্যায়ে যে পুরো একটা লেকচার ধরে আমি আলোচনা করছি। আর আরেকটা হচ্ছে ওজনের উপাংশ। তাহলে ওজনের উপাংশ কি, এই বরাবর যদি আমাদের এমজি এমজি থাকে, তাহলে এই বরাবর যে ওজনের উপাংশ থাকবে সেটা হচ্ছে, এটা যদি থেটা হয় তাহলে এমজি কস থেটা। তাহলে আমাদের এই 45 ডিগ্রি অবস্থানে টান বলের মান হবে, একটা হচ্ছে mv²/r, আর আরেকটা হবে হচ্ছে +mg cos θ। এখন আমাকে তাহলে কি নির্ণয় করতে হবে? 45 ডিগ্রি অবস্থানে যে আমার ভি এর মানটা কত হবে সেটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। যদি আমি এইটা ক্যালকুলেট করতে পারি যে 45 ডিগ্রি যাওয়ার সময় ভি এর মান কত, তাহলে আমি খুব সুন্দর মতো পুরো জিনিসটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখন আমার যদি টার্গেটে পৌঁছাইতে হয়, তাহলে আগে আমাদের জানতে হবে যে সাম্য অবস্থায় যখন ছিল ববটা, তখন এখানে যখন ধাক্কা মারিছে, তারপর কি হয়েছে, এমভরের বস্তুটা এর সাথে আটকায় গেছে। এরপর এদের দুইজনের একসাথে বেগটা কত, যেই মুহূর্তে ধাক্কা মারছে সেই ধাক্কা মারার মুহূর্তে বেগটা কত। তাহলে যেহেতু ধাক্কা মারার মুহূর্তে আমাদের বেগ নির্ণয় করতে হবে, তো আমরা জাস্ট চিন্তা করি যে এই এম ভরের বস্তুটা এসে এই বড় হাতের এম ভরের বস্তু মানে ববকে এসে ধাক্কা মারছে, মারলো। তাহলে পরবর্তী বেগ নির্ণয় করার সব থেকে সহজ উপায় কি, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র।
কেননা আমরা সব ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করতে পারি। তাহলে এখানে আমাদের একটা এম ভরের বস্তু আছে, সেটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ডে আসছে, এবং তার ভর হচ্ছে 0.1, ইজিক্যাল টু এই দুইটা বস্তু কি হয়েছে, একসাথে মিলে গেছে। তাহলে 0.1 প্লাস 2.9, বাহ, তাহলে একবারে 3 হয়ে গেল, ইন্টু হচ্ছে ভি। তাহলে এই ভি বেগটা কি, দুইজনের মিলিত বেগ হবে। তাহলে ঘর্ষণ মানে ঠিক একদম ধাক্কা খাওয়ার পর ইনিশিয়াল যে ভেলোসিটি তার মধ্যে তৈরি হয়েছে সেটা সমান সমান কত হবে, 150 গুণ 0.1, তার মানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 3, বাহ, তাহলে 5 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর তো ধরাই লাগবে না। তাহলে আমাদের যদি, আচ্ছা ইসমাইল, আমাদের ক্লাস শেষ, হ্যাঁ, আমি জাস্ট ক্লাস রেকর্ড করতেছি, তো তুমি এখন ক্লাসে না থাকলেও হবে। আচ্ছা, তা আমরা যদি এখন হিসাব করিতে চাই যে আমাদের যে কি পরিমাণ আমাদের এই ভেলোসিটি গেইন করার পর এর সর্বোচ্চ যেই প্রসারণটা হবে, সেই সর্বোচ্চ প্রসারণ বলা নাই, 45 ডিগ্রিতে যে প্রসারণটা হবে, সেই 45 ডিগ্রি প্রসারণের মুহূর্তে এর এখন ভেলোসিটি কত হবে। তাহলে এখন নিশ্চয়ই সেখানে কি হবে, আমাদের অবশ্যই 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 মানে ভেলোসিটির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে, কেননা গ্র্যাভিটেশনাল পুল তার কাছে কাজ করতেছে, এবং গ্র্যাভিটেশনাল পুলের দরুন তার মধ্যে কি হবে, অবশ্যই অবশ্যই ভেলোসিটি হ্রাস ঘটবে। তাহলে কি পরিমাণ ভেলোসিটি হ্রাস ঘটবে, এটা আবার আমরা একটা ভাবে ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে, চিন্তা করো সাম্য অবস্থায় আমার টোটাল গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার, ধরলাম আমরা, ঠিক আছে। এখন এইখানে যখন সে পৌঁছাবে তখন নিশ্চয় তার গতিশক্তি হ্রাস ঘটবে, এবং হ্রাস ঘটে হবে হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। এখন এই যে যে গতিশক্তি হ্রাসটা ঘটলো, এই গতিশক্তিটা আসলে গেল কই, এই গতিশক্তিটা কনভার্ট হয়েছে কিসে, কনভার্ট হয়েছে এমজিএস এ কনভার্ট হয়েছে, অর্থাৎ সে যে এই সাইটে পৌঁছাইছে। তাহলে আমি যদি এখন এমজিএইচ টা ক্যালকুলেট করতে পারি, যেটা ক্যালকুলেট করা খুবই সহজ, কেননা এইখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এখান থেকে এটার দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এটার দৈর্ঘ্য হবে হচ্ছে এল কস 45 ডিগ্রি। আর তার মানে যতটুকু হাইট উঠছে, অর্থাৎ যেই এইচ হাইট উঠছে আমরা বলছি, সেই এইচ সমান সমান হবে এল মাইনাস এল ইন্টু কস 45 ডিগ্রি। আমরা ডিটেলস ক্লাসে এগুলো নিয়ে আরো বেশি আলোচনা করছি, এখানে আমি অনেক লাইন স্কিপ করে করে বলতেছি আর কি। তাহলে এল মাইনাস এল ইন্টু কস 45 ডিগ্রি হবে যতটুকু হাইট সে এই পর্যন্ত উঠছে, অর্থাৎ ভূমি থেকে যতটুকু হাইট উঠছে। তাহলে আমার ক্ষেত্রে যদি এটাই হয়, তাহলে আমি বলতে পারি যে আমার হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ 45 ডিগ্রি অবস্থায় তার যে হাফ অফ এম ভি স্কোয়ার হবে, সেটা হচ্ছে সাম্য অবস্থায় সংঘর্ষের পরে তার যেই গতিশক্তি মাইনাস এই 45 ডিগ্রি অবস্থায় সে নিশ্চয়ই ভূমি থেকে একটু হাইটে উঠছে, সেই জন্য তার যেই বিভব শক্তি প্রয়োজন হয়েছে, অর্থাৎ সাম্য অবস্থায় গতিশক্তি মাইনাস যতটুকু বিভব শক্তিতে কনভার্ট হয়েছে সেই বিভব শক্তি ইজিক্যাল টু লাস্ট অবস্থায় যে আমার গতিশক্তি হচ্ছে সেটা। তাহলে আমার এখন দরকার হচ্ছে এম ভি স্কোয়ার। তাহলে আমি সুন্দর মতো এখানে এম ভি স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি এম ভি নট স্কোয়ার মাইনাস 2 অফ এম জি এইচ। তাহলে আমার এম ভি নট স্কোয়ার, তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 3, আর ভি নট স্কোয়ার এর মান কত, 5 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু আমাদের ভর হচ্ছে 3 ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে এল মাইনাস এল কস থেটা, অর্থাৎ 0.5 ইন্টু মাইনাস 0.5 ইন্টু কস 45 ডিগ্রি। তাহলে এটাই যদি হয়, এটার মান কত আসে, এটার মান আমাদের আসে হচ্ছে 66.389, 66.389। এবং এটার একক কি হবে, এটার একক একক হবে হচ্ছে মনে হয় নিউটন মিটার। আচ্ছা, এটার একক একটু দেখে নিও, যত সম্ভব নিউটন মিটারই হওয়ার কথা, কেননা হাফ এমভি স্কয়ার ভাগ এমভি স্কয়ার ভাগ আর, এটার একক যদি নিউটন হয়, তাহলে এটার একক নিউটন মিটার হওয়ার কথা। যাই হোক, যে একক হলে হলো। এখন আমাদের কাজ হচ্ছে টি এর মান ক্যালকুলেট করা। তাহলে আমার টি এর মানটা কত হবে, তাহলে টি এর মানটা হবে হচ্ছে 66.389 ভাগ আর। এখানে আরটা আসলে কি, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, তাহলে সুতার দৈর্ঘ্য কত, এল, তাহলে এল এর মান কত, 0.5, কেননা বলছেই হচ্ছে কত,
50 সেন্টিমিটার, তার মানে 0.5 প্লাস এম জি কস থেটা। তাহলে এম এর মান কত? 3। আর গুণ কত হবে? 9.8 ইন্টু কস থেটা, মানে কস 45 ডিগ্রি। তাহলে কস 45 ডিগ্রি হইলে এই পুরোটা যদি আমি যোগ করি, তাহলে আমার মান আসে কত? আমার মান আসে হচ্ছে 153.566 নিউটন। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সিকিউ এর সলভ। তবে আমি খুবই বেশি আহ বলবো যে এই সৃজনশীলের খ নাম্বারটাও তোমরা নিজেরা নিজেরা সলভ করো, কেননা খ নাম্বারটা যথেষ্ট একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং বেশ টেকনিক্যাল একটা কোশ্চেন। আমি এই কোশ্চেনটা অলরেডি আমার যে প্রাইভেট ব্যাচ, সেই ব্যাচের গ্রুপে আমি সলভ করে দিয়েছি। সো যারা আর কি পরবর্তীতে লেকচার রেকর্ডেড ভিডিও দেখছো, তারা চাইলে আমার ব্যাচের যে সকল ছেলে পেলে আছে যারা আর কি প্রাইভেট ব্যাচে আছে, তাদের কাছ থেকে এই খ নাম্বার সলভটা একটু নিয়ে নিও। বাট সলভটা করাটা উচিত আর কি, নিজেরা একটু প্র্যাকটিস করাটা উচিত। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর যাদের এই যে বিভিন্ন রকম কনসেপ্টের সমস্যা আছে, যে কৃতকাজ সমান সমান কেন হচ্ছে আমাদের গতিশক্তির সমানুপাত, অথবা কেন আমরা সমানুপাত নিয়ে এই সম্পর্কগুলো ডেভেলপ করছি, স্প্রিং এর ক্ষেত্রে কেন, স্প্রিং বা সরল দোলকের ক্ষেত্রে কেন এভারেজাস মাইনাস এক্স, আহ অথবা আমরা কিভাবে কখন ভরবেগের সংরক্ষণ সূত্র বসাই, এর মধ্যে আরো আসলে অনেক কিছু বেসিকের আছে। যেমন বলছে যে বব এবং তোমার ছোট যেই বস্তুটা ছিল 0.1 কেজি, সেই বস্তুটা দুইটা লেগে একসাথে গেছে, এটাকে বলা হয় হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক কলিউশন। তো পারফেক্টলি ইনইলাস্টিক কলিউশন কোন কোন কেসের ক্ষেত্রে হয়, কখন কখন আমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ইউজ করি, কখন সংরক্ষণশীলতার সূত্র ইউজ করতে পারি না, কখন আবার স্থিতিস্থাপক সংরক্ষণশীলতার সূত্র ইউজ করি, কোন কোন কেস, কত রকম সংঘর্ষ হতে পারে, এইগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা। কেন কেন্দ্র বিমুখী বল এখানে সিউডোফোর্স, সিউডোফোর্স জিনিসটা আসলে কি, কেন কেন্দ্রমুখী বল দিলাম না, ঠিক আছে, এটাকে আরো অন্যভাবে ডিরেক্ট সূত্র দিয়েও করা যায়, তো সেই ডিরেক্ট সূত্রটা কি, সবকিছু নিয়ে আমার এই লেকচার ভিডিওগুলোতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। সো যারা আরো ডিটেলস শিখতে চাও, ফিজিক্স বুঝতে চাও, তারা একদম ফ্রি লেকচার, সো বসে বসে চ্যানেলটা এক্সপ্লোর করতে পারো। সবগুলো অধ্যায়ের প্লে লিস্ট ধারাবাহিকভাবে প্লে লিস্ট অপশনে যে দেওয়া আছে। তো সবাইকে ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো।